শুল্ক বোঝা কমাতে আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব ট্রাম্পের। পানামা খালের নিরাপত্তার চীনার সেনা দাবি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। শুরুতেই সচিবালয়ে আগুনের খবর। মধ্যরাত থেকে পুড়ছে সচিবালয়ের ৭ নম্বর ভবন। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসাইন। যাচ্ছি তার কাছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন সচিবালয়ে পরিদর্শন করতে এবং এখানে এসে তিনি কথা বলেছিলেন। তো এই মুহূর্তে আসলে সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সেই ব্রিফে ছিলেন আমাদের সহকর্মী আলামিন তুষারের কাছে আসলে জানতে চাইবো যে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন। তুষার, আপনি তো নিশ্চয়ই ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ব্রিফ করেছেন, তো স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কি বলেছেন এখানে? স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা বলছিলেন যে ভেতরের পরিস্থিতি তারা আসলে দেখেছেন এবং উনি যেমনটা বলছেন যেটা আসলে একটি দুর্ঘটনার আসলে কোনো কিছুই আসলে বলা সম্ভব নয়। তবে ওনারা একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলেছেন। আমরা জানতে চেয়েছিলাম যে ওনারা আসলে কয় সদস্যের তদন্ত কমিটি গঠন করবেন বা এমন কিছু। তিনি বলেছেন সেটা আসলে এখনো ডিসিশন হয়নি। অবস্থার ভয়াবহতা বিবেচনায় তারা আসলে কত সদস্যের প্রতিনিধি দল দেবেন বা তদন্ত দল তারা আসলে গঠন করবেন সেটাকে আসলে পরবর্তী সময়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ক্ষয়ক্ষতির ব্যাপারে আমরা যখন জানতে চেয়েছি সেটাও আসলে তিনি বললেন যে এখনও যেহেতু পুরোপুরি নির্বাপন সম্ভব হয়নি, সেটা সম্ভব হলে ফায়ার সার্ভিসের কাছ থেকে জেনে আসলে সেটাও আমাদেরকে তিনি জানাবেন। এবং যেমন তিনি বললেন যে মূলত 6 তলা থেকে আসলে আগুনের সূত্রপাত বা আগুনটা আসলে উপরের দিকে উঠতে শুরু করে, নিচের দিকের কোনো মন্ত্রণালয় বা কোনো কিছুতে আসলে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে। যেহেতু আজকে কিন্তু ওয়ার্কিং ডে এবং অনেকেই কিন্তু এসেছেন তাদের অফিসে কাজ করার কথা, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এই বিষয়ে কিছু বলেছেন কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা? আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা এটা আলাদা করে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে তেমন কোনো সরাসরি কোনো নির্দেশনা আসেনি। যেহেতু এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বা এই ব্যাপারটা সেটা আসলে সেই জায়গা থেকে আসবে এমনটাই আমরা যতটুকু আসলে ওনার কথাই বুঝতে পারলাম। তবে উনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমরা বারবার ওনাকে যেটা জিজ্ঞেস করছিলাম যে এখানে কোনো নাশকতা বা এমন কোনো কিছু আসলে আপনারা ধারণা করছেন কিনা, তখন উনি বারবার একটি কথা বললেন যেহেতু একটি দুর্ঘটনা হিসেবেই তারা আসলে প্রথমত দেখছেন। তবে যেহেতু তদন্ত হবে, তদন্ত পরবর্তী সময়ে কিন্তু আরও যেই কী অবস্থা দাঁড়ায় না দাঁড়ায় সেটা আসলে পরবর্তীতে তারা আসলে যাবেন। এখনই কোনো ধরনের মন্তব্য বা এমন কিছুতে আসলে তিনি আগ্রহী নন। ফায়ার সার্ভিস থেকে কেউ কোনো কথা বলেছে কিনা? যেহেতু 8টা 5 মিনিটে বলছে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তারপরে ফায়ার সার্ভিস কোনো তথ্য আছে কিনা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে? না, ফায়ার সার্ভিসের ব্রিফে একটা করার কথা ছিল, তবে উনি আমাদেরকে শুধু ওরালি জানিয়ে দিয়েছেন যে 8টা 5 মিনিটের পর থেকে আগুনটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। এবং ছবিটা দেখলেও বোঝা যাচ্ছে যে আমরা যে দীর্ঘ সময় ধরে, আপনিই তো ছিলেন, দেখেছেন যে সেই রাত 2টা থেকে আসলে একটু পরপর ধোয়ার কুণ্ডলি, আগুন এমন কিছু। 7টার পরে কিন্তু আসলে সেই যে ধোঁয়া সেটা কিন্তু আসলে কমে এসেছে এবং এখন কিন্তু বলতে গেলে ধোঁয়াও আর নেই সেই জায়গা থেকে বলাই যায়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা এখনও ভেতরে প্রতিটা কক্ষে যাচ্ছেন, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি যে প্রতিটা কক্ষে গিয়ে তারা আসলে চেক করছেন এবং তারা শুধুমাত্র এটাই যে দেখছেন যে কোথায় আগুন লেগেছে বা কি, শুধু এটা নয়, কী কারণে আগুন লেগেছে সেই কারণটাও কিন্তু তারা আসলে অনুসন্ধান করছেন, তেমনটাও আমরা আসলে জানতে পেরেছি। ধন্যবাদ তুষার। আপনার সাথে আবারও যুক্ত হব যে সহকর্মী তুষার যেমনটা জানাছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসেছেন, তিনি দেখেছেন এবং বলেছেন যে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটি আসলে কত সদস্যের হবে সেটি এখনো জানানো হয়নি, তারপরেই আসলে জানা যাবে এটি কোনো নাশকতা কিনা বা কোনো নাকি সাধারণ দুর্ঘটনা। এখন আসলে যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে সেই ভোর রাত 2টা থেকে আমরা যেমনটা দেখিয়েছিলাম কিছুক্ষণ পরপরই ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে, আগুনের কুণ্ডলী বের হচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু এখন থেমে গেছে। এখন ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে না, সেই আগুনও দেখা যাচ্ছে না এবং ভিতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন তলায়। যেহেতু 6, 7, 8, 9, 10 এই তলাগুলোতে আগুন লেগেছে, সেই তলাগুলোতে তারা পরিদর্শন করছে, তারা পর্যবেক্ষণ করছে আসলে ভিতরের যেই অবস্থা সেটি তারা পর্যবেক্ষণ করছে। এবং বাইরের অবস্থা যদি বলতে হয়, বাইরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ অফিস টাইম যত ঘনিয়ে এসেছে এখানকার যে মানুষের সংখ্যাও কিন্তু বেড়েছে। অনেকেই যেই সচিবালয়ের কর্মকর্তারা রয়েছেন তারা কর্মস্থলে যোগ দিতে
দিতে এসেছেন তারাও কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, যেহেতু নিরাপত্তা বলয় ঢেকে রাখা হয়েছে। এখানে কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ সদস্য রয়েছে। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কারণ এখনো ভিতরের অবস্থাটা আসলে বোঝা যাচ্ছে না, বা ফায়ার সার্ভিস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আসলে কোনো তথ্য আসলে দেয়া হয়নি ভিতরের আসলে অবস্থাটা কেমন। তা সেজন্য আসলে এখানে যারা আসছেন, যে কর্মচারীরা সচিবালয়ের, তারা অপেক্ষা করছেন যে কোনো সিদ্ধান্তের জন্য, এবং কেউ আসলে অফিস করতে পারবেন কিনা বা অফিস করার মতো পরিবেশ আসলে সচিবালয়ের এই ভবনে এসেছে কিনা সেটি এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের একটি গাড়ি সচিবালয়ে প্রবেশ করছে, যেহেতু বলা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই বিদ্যুতের লাইন চেক এবং সংস্কারের জন্য বিদ্যুতের গাড়ি আমরা দেখতে পেয়েছি সচিবালয়ে প্রবেশ করেছে, এবং সেই মাধ্যমে আসলে বিভিন্ন প্রক্রিয়ায় আসলে এগোনো হচ্ছে, বিভিন্ন প্রক্রিয়ায় যাচাই বাছাই করা হচ্ছে, এবং প্রয়োজনীয় ব্যবস্থা আসলে সব কিছুর পরেই নেওয়া হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে এই যেহেতু বলা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেক্ষেত্রে আর কোনো সার্কিট আসলে ক্ষতিগ্রস্ত আছে কিনা, এবং ষষ্ঠ তলা থেকে যেহেতু আগুনের সূত্রপাতের নিচের তলাগুলোতে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটিও আসলে দেখার বিষয় অবশ্যই, যেহেতু এখানে দীর্ঘক্ষণ প্রায় 6 ঘন্টা কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি আমরা দেখতে পেয়েছি। সকাল 8টা 5 মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এর আগে যেই রাত ঠিক 2টার একটু আগেই অগ্নিকাণ্ডের শুরু হয় সচিবালয়ের 7 নম্বর ভবনে। এই ভবনে পরে ছড়িয়ে পড়ে 6, 7, 8 এবং 9, 10ম তলায়, এবং কয়েকটি পয়েন্টে আমরা আগুন লাগার ঘটনা দেখতে পাই, এবং কয়েকটি ঘটনা কিন্তু এভাবে ঘটেছে, এবং সেই ঘটনা কিন্তু আমরা দেখাচ্ছিলাম সেই রাত থেকে। এবং সেই সংখ্যাটা আমরা আসলে দেখিয়েছি যে কিভাবে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণ করেছে, এবং সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কাজ করেছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিট আছে তারাও আসলে সেই ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছেন, এবং সামনে যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, যদিও রাত থেকে যেই মানুষের সংখ্যাটা কিছু কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বাড়ছে, এবং যেই অফিসগামী মানুষ তারা এসে জড়ো হয়েছেন, যেহেতু বড় একটি অংশ তারা অফিস করবেন সেটি আসলে তারা দেখছেন। তো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আলামিন তুষার আছেন, আমরা তুষারের কাছে জানবো যে পরবর্তী যে পরিস্থিতি, এখানকার কি পরিস্থিতি, বাকিটা জানাবেন সহকর্মী আলামিন তুষার। জি মনির, আপনি যেমনটা বলছিলেন যে আসলেই পুরো পরিস্থিতিটা যেমনটা একটু গোজামেলের মধ্যেই আছে, কেননা অনেকেই অবস্থান করছেন এখানটায় আসলে আশপাশে, যারা আসলে বিভিন্ন ভবনের কর্মচারীরা তারা কিন্তু আসলে অফিস করতে এসেছেন, যেহেতু তেমনভাবে কোনো ঘোষণা আসেনি যে আসলে অফিস বন্ধ হবে বা কি হবে, এবং সেই ঘোষণাটা আসার ক্ষেত্রেও কিন্তু নানান ধরনের জটিলতা রয়েছে। এমনকি যদি আমি আলাদা করেও উল্লেখ করি যে যেহেতু শুধুমাত্র 7 নম্বর ভবনটারই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেও বলা হচ্ছে যে ষষ্ঠ তলা থেকে উপরের দিকে ক্ষতিটা হয়েছে, নিচের দিকে ক্ষতিটা খুব একটা হয়নি। সেই জায়গা থেকে যদি বলা হয় যে বলা যায় তাহলে নিচের দিকের জায়গা যারা রয়েছেন তারা আসলে অফিস করতে পারবেন কিনা, বা সেটাও যদি আসলে তারা অফিস না করেন, বা এখনও যদি যেহেতু কাউকেই তেমনভাবে কোনো কর্মচারীকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই জায়গা থেকে যদি আলাদা করে বলা হয় যে কোনো একটা নথি, যদি যেহেতু সচিবালয়ে সকল ধরনের নথি বা বিভিন্ন ধরনের জনপ্রশাসন থেকে শুরু করে প্রতিটা মন্ত্রণালয়ের প্রকল্প থেকে শুরু করে নানান ধরনের কাগজপত্র সব কিছুর যেহেতু এখানটা আসলে থাকে, যেখানে কোনো ধরনের কোনো কিছু যদি প্রয়োজন পড়ে সেটাও আসলে বের করা, সেটা আসলে অন্য জায়গায় পাঠানো, এই ধরনের জরুরি মুহূর্তে কিন্তু অন্যান্য সকল কাজ কিন্তু এখান থেকে স্থবির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু সেই যে ঘোষণা, ছুটি বা এমন কিছুর ঘোষণাও কিন্তু আসলে
আসলে দেওয়া সম্ভব হচ্ছে না, কেননা সেই ভবনের যারা আসলে দীর্ঘ সময় কর্মরত করেছেন বা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু সেই ভবনটাকে যতটা চেনেন, সেই ভবনটার কোথায় কি আছে বা তার দায়িত্বের জায়গায় তার অফিসে কোথায় কোনটা কোন নথিটা আছে সেটা তারা আসলে যতটা জানেন, অন্য কেউ কিন্তু সেভাবে বলতে পারবেন না। সেই ক্ষেত্রে যেই নথিগুলো পুড়ে গেছে বা যেই নথিগুলো পুড়ে যেতে পারে সেইগুলো তো বাদেই অন্যান্য যেই নথিগুলো আসলে অরক্ষিত রয়েছে সেগুলোরও যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, এই ব্যাপারগুলোও কিন্তু আসলে মাথায় রেখে আসলে ডিসিশন বা আসলে এই জায়গাগুলো ডিসিশন নিতে হচ্ছে এবং সেই জায়গা থেকে আসলে এই ধরনের কোনো কিছু হবে কি না তা আসলে ভেবে দেখা হচ্ছে যে কোনো বন্ধ বা এমন কিছু হবে। তবে স্বাভাবিক অর্থেই এই যে বন্ধ রাখা সচিবালয়টাতে কিন্তু যে এই কর্মঘণ্টার যেই জায়গাটা সেটা কিন্তু আসলে পুরো দেশের আর্থিক থেকে শুরু করে অন্যান্য অবকাঠামো প্রশাসনিক জায়গা যদি বলা হয়, অবকাঠামো বলা ভুল হবে, আর্থিক এবং প্রশাসনিক জায়গা থেকে কিন্তু বেশ বড় সড় জটিলতা এবং দীর্ঘসূত্রিতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এখন আরেকটা যে তথ্যের যে মিসিং হয়ে যাওয়ার বা তথ্য হারিয়ে যাওয়ার যে একটা জায়গা, অনেক প্রকল্পের অর্থ খরচের জায়গা, যেহেতু বলা হচ্ছিল যে এখানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটা অংশ রয়েছে, সেখানে সেই ধরনের নথিগুলো ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষয়ক্ষতিটার জায়গা থেকে যে বিভিন্ন সময় এই যে সময়টা এখন চলছে সেখানে আসলে না, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকার পরিবর্তিত সময়ে এবং এর আগে যেই সরকার ছিল তাদের বিরুদ্ধে কিন্তু নানান ধরনের অভিযোগ কিন্তু রয়েছে, যেই অভিযোগের জায়গাতে দুর্নীতি বা এই ধরনের অভিযোগ রয়েছে, যেটা আসলে যে কোনো সরকার বা আমাদের দেশের প্রেক্ষাপটে যে কোনো সরকার যখন আসলে ক্ষমতাচ্যুত হয় তারপরে কিন্তু এই ধরনের আলোচনা সমালোচনাগুলো সব সময় হয়। তার পরবর্তীতে সেখান থেকে যদি বলা যায়, সেখান থেকে কিন্তু অনেকেই ধারণা করছেন যে সেই ধরনের তথ্যগুলো যদি আসলে হারিয়ে যায় তখন আসলে এই তথ্য প্রমাণ বা এই দোষ বা সেখান থেকে আসলে তারা কিন্তু ওইভাবে তাদের দায়মুক্তি বা এমন তথ্য হারিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের একটা সুযোগ তৈরি হওয়ার একটা বড়সড় জায়গা থাকতে পারে, বা এখানকার যে বলা হয় স্বচ্ছতা, যদি বলা যায় স্বচ্ছতাটা কিন্তু অনেকটাই এখান থেকে কমে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আরও যদি বলা যায় যে যেহেতু পুরো অন্যান্য নথিগুলো, এমনকি এখানে যে আগুনের ঘটনার পরবর্তী সময়ে নথিগুলো যদি আসলেই যেমনটা আসলে অনেকেই সাধারণ মানুষ যারা আশপাশে ছিলেন তারা বলছিলেন যে অনেকেই আসলে ভাবছেন যে এমন যদি ঘটনা হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক নথি যদি হারানো যায় বা আসলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নথি সরিয়ে ফেলার কোনো কিছু যদি আসলে ভেবে থাকেন সেটাও কিন্তু দেশের জন্য খুব একটা সুখকর হবে বলে কেউই ধারণা করছেন না। তো সেই জায়গা থেকে এই ধরনের একটি স্পর্শকাতর জায়গায় এমন দুর্ঘটনা আসলে কারোই কাম্য ছিল না। যদিও দ্রুত সময়েই বলা যায় যে যদিও ষষ্ঠ তলা থেকে উপরের দিকে অনেকগুলো ভবনটার অনেকগুলো তলা এবং অনেকগুলো কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গা থেকেও যেহেতু 2টার সময় আগুনের ঘটনাটা জানতে পারা যায় রাত এবং 8টা 5 মিনিটে নিয়ন্ত্রণে আসার যে আমরা ঘোষণা পেয়েছি, সেই জায়গা থেকে বলতে গেলে প্রায় দীর্ঘক্ষণের চেষ্টায় কিন্তু আগুন কিন্তু বলা গেলে বেশ অল্প সময়ের মধ্যেই কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে বলাই যায়, এবং দ্রুততম সময়ে কিন্তু 19টা ইউনিট চলে আসছিল, যদিও বিভিন্ন সংকীর্ণতার কারণে কিন্তু সবগুলো ইউনিট কাজ করতে পারেনি, তবে তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণ কাজ করেছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও যেমনটা বলছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার যেই অফিস সেটা কিন্তু ঠিক তার পাশের বিল্ডিংয়ে, অর্থাৎ 8 নম্বর ভবনে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসটা রয়েছে। এবং আরও যদি বলি যে একদম যেহেতু মূল ফটকের সামনেই এই 7 নম্বর ভবনটা, বাম পাশে 1 নম্বর ভবন এবং ঢুকে 7 নম্বর ভবন, সেই জায়গা থেকে যদি অন্যান্য ভবনগুলোকেও চালু করা হয় বা সেখানে তাদের অফিস করার জায়গা যদি তৈরি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু উপর থেকে বা আবার সেখানে আগুন ছড়িয়ে পড়া বা এই ধরনের, যদিও বারবার নিয়ন্ত্রণে বলা হচ্ছে, তারপরেও কিন্তু পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত মানুষের জীবনের নিরাপত্তা হিসাব করে কিন্তু সেই ভবনগুলো চালুর ক্ষেত্রেও কিন্তু বেশ জটিলতার জায়গা কিন্তু রয়েছে।
জায়গা কিন্তু রয়েছে এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ভেতরে থাকা যে ইন্টেরিয়র ডিজাইনের যে কাঠের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোর কারণে আসলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং আগুনের সূত্রপাতের যে ধারণাটা সেই ধারণাটা তারা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়তো আগুনের সূত্রপাত। তবে আরও বিস্তর যেই তাদের তদন্ত সেটা কিন্তু এবং কি হচ্ছে কিভাবে হচ্ছে সেটা কিন্তু আসলে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন যে ভেতরে কি পরিস্থিতি সেটা, এবং অনেক কর্মকর্তা কর্মচারী যেমনটা বলছিলাম যে অনেকেই কিন্তু ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। সেনাবাহিনী এবং বিজিবির যারা রয়েছেন এখানে মূল ফটকের সামনে তারা কিন্তু সেই জায়গাটা থেকেই তাদের সরিয়ে দেওয়া বা এমন কিছু কিন্তু যারা চেষ্টা করছেন। তবে অন্যান্য গেটগুলো দিয়ে আসলে তেমন অন্যান্য গেটের ব্যাপারটা যদি আমি বলি সেখানেও কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি এবং আশপাশের ভবনগুলোতেও আমরা যদিও প্রথম দিকে দেখেছিলাম যে বৈদ্যুতিক সংযোগ ছিল, এখন দেখে যতটা মনে হচ্ছে যে আশপাশের ভবনগুলো অর্থাৎ পুরো সচিবালয়ে হয়তো বৈদ্যুতিক লাইনটা কিন্তু অফ রাখা হয়েছে বলেই আসলে মনে হচ্ছে। এবারে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন কথা বলেন তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এটা আসলে কোনো নাশকতা বা এমন কিছু কিনা সেটা নিয়েও আসলে তাদের চিন্তাধারা রয়েছে। তবে এখনই তিনি সেটাকে নাশকতা বা ষড়যন্ত্র বলে আসলে তিনি আখ্যা দিতে রাজি নন। তিনি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন এবং সেই তদন্ত কমিটিতে কত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে সেটা কিন্তু আমরা জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন যে 3 থেকে শুরু করে 11 সদস্য পর্যন্ত আসলে দুর্ঘটনার ভয়াবহতা বা ঘটনার পরিস্থিতির উপরে বিবেচনা করে ফায়ার সার্ভিস যখন শেষ করবে তারপরে তারা পুরোপুরি জানতে পারলে সেই অনুযায়ী আসলে কত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে সেটা কিন্তু তারা আসলে ডিসিশন নেবেন এবং সেটা কিন্তু পরবর্তী সময়ে আমরা জানতে পারবো এবং সেটা আমরা যখনই জানতে পারবো তখনই দর্শক আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব, যত দ্রুততম সময়ে আপনাদের জানানোর চেষ্টা করব। এবং দর্শক যেমনটা বলছিলাম যে আশপাশে কিন্তু বিভিন্ন যারা অফিসের যারা সদস্যরা রয়েছেন, সচিবালয়ের যারা সদস্যরা রয়েছেন, যারা আসলে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অবস্থান করছিলেন। তবে যেহেতু দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু যেহেতু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তারা কিন্তু আসলে সরে যাচ্ছেন ধীরে ধীরে। এবং যারা সেনাবাহিনীর বা অন্যান্য পুলিশ বা অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আশপাশ থেকে আসলে তাদেরকে সরিয়ে দিচ্ছেন, তাদেরকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলছেন। এবং আরও একটি ব্যাপার হলো আমরা যখন রাত থেকে যখন অবস্থান করছিলাম তখন কিন্তু সচিবালয়ের যে মূল ফটকটা ছিল সেটা কিন্তু আসলে সবসময় বন্ধ থাকলেও সেটা কিন্তু খোলাই ছিল। যদিও প্রবেশাধিকার সংরক্ষিত ছিল, আমাদেরকে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল, তবে আমরা বাইরে থেকে কিন্তু ভেতরের কি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কি কাজ করছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই জায়গাটা থেকে। তবে এখন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ঢোকার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে দরজাগুলো বন্ধ রাখা হয়। তারপরে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বেরিয়ে এসে যখন আমাদেরকে ব্রিফ করেন পরেও কিন্তু সেই গেটগুলো কিন্তু এখন বন্ধই রাখা হয়েছে, সেগুলো কিন্তু খোলা রাখা হয়নি। এখন কিন্তু আমরা ভেতরের অবস্থাটা আসলে খুব একটা বাইরে থেকে যেটুকু উপর থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই আমরা দেখতে পাচ্ছি। এবং তবে কোনো ধরনের গাড়ি বা কোনো ধরনের মানুষকে কিন্তু এখন আর ওভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রথম দিকে আমরা দেখেছি যে অনেককেই আসলে তাদের আইডি কার্ড বা এই ধরনের জিনিসগুলো যারা রয়েছে তাদের পরিচয়পত্র, সহজ ভাষায় বললে পরিচয়পত্রগুলো চেক করে যে প্রয়োজন বুঝিয়ে আসলে অনেকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। তবে সেটাও কিন্তু আমরা এখন আর ওভাবে দেখছি না, ওভাবে দেখছি না। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটি বিদ্যুৎ অফিসের একটি গাড়ি কিন্তু ভেতরে গেছে, তারা হয়তো বৈদ্যুতিক জায়গাটা নিয়ে হয়তো কাজ করার জন্যই তারা আসলে ভেতরে প্রবেশ করেছেন। এবং এখনো পর্যন্ত কিন্তু ভেতরে যেহেতু অগ্নি নির্বাপনের কাজ চলছে, আমরা আগের মতো তৎপরতা আসলে
বাইরে থেকে হয়তো ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা দেখা যাচ্ছে না। ল্যাডারগুলো যেগুলো ছিল কাজ করছিল সেগুলো কিন্তু নামানো হয়েছে এবং আমরা কিছু কিছু ফায়ার সার্ভিসের গাড়িকে, যেহেতু আগুনে অনেকটা নিয়ন্ত্রণে এসে গাড়ি কিন্তু আমরা অন্যত্র সরে যেতেও দেখেছি। তবে ভেতরে কিন্তু এখনও কাজ চলছে। বাইরে আমরা পাইপগুলো যে দেখতে পাচ্ছি সেগুলো দিয়ে কিন্তু এখনও পানি যাচ্ছে। শুধু এই যে ওসমানী স্মৃতি মিলনায়তনের রিজার্ভ থেকে যেমন পানি যাচ্ছে, সঙ্গে ভেতরে থাকা রিজার্ভ থেকেও কিন্তু পানি এখনও ভেতরের অংশগুলোতে অগ্নি নির্বাপনের কাজ যেহেতু চলছে পুরোপুরি নির্বাপন করার জন্য এবং ভেতরের পরিস্থিতির জন্য সেখানে কোথাও আগুন আছে কিনা সেগুলোও কিন্তু তারা সেখানেও কিন্তু পানি ব্যবহার করে ফায়ার ফাইটাররা কিন্তু তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছেন। তো এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের হতাহতের নেই এবং যেমনটা বলছিলাম আমরা কিন্তু সকাল 7টার পর থেকে অর্থাৎ 8:05 যদিও পুরোপুরি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, তবে আমরা 7টা সাড়ে 7টার পর থেকে কিন্তু সেই যে আগুনের ধোঁয়া আমরা সারা রাত দেখেছি 2টার পর থেকে আগুন এবং থেকে আগুনের ধোঁয়া, কুণ্ডুলি পাকানো আগুনের ধোঁয়া যে আমরা দেখেছি, সেই জায়গাগুলো কিন্তু এখন আর ওভাবে আসলে কিন্তু দেখা যাচ্ছে না। আগুন তো নেই, ধোঁয়াটাও আমরা খুব একটা দেখছি না। যেমনটা বলছিলাম যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি হতাহতের কোনো ঘটনা না ঘটলেও একজন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু আহত হয়েছেন ভেতরে তার কাজ করার সময়, এবং বাইরে যখন এই যে যেমনটা বললাম যে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে পানির ব্যবস্থা করা হয়েছে, এই পানির জন্য যখন তারা আসলে পাইপ নিয়ে কাজ করছিলেন একদম শুরুর সময়ে, তখন কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে একজন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু মারা যান। তিনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। তবে সেখানে যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের ডিজি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের আসলে 211 জন সদস্য কিন্তু তারা এখানে কাজ করেছেন এবং তবে ভেতরের কিছু সংকীর্ণতার জন্য কিন্তু তারা আসলে তাদের সবগুলো ইউনিট কাজ করাতে পারেনি। তবে তাদের যারা সদস্যরা কিন্তু দ্রুত সময়ে তাদের জীবনের বাজি ধরে কিন্তু তাদের দায়িত্ব তারা পালন করেছেন এবং অল্প সময়ে অন্য কোনো ভবনে তাদের সবচেয়ে মূল কনসার্ন ছিল যে এই ভবনের আগুন তো নিয়ন্ত্রণে আনতেই হবে, সঙ্গে আশপাশের কোনো ভবনে যেন সেই আগুন কোনোভাবেই ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটা কিন্তু তারা করছেন। দর্শক, যেমনটা বলছিলাম যে ভেতর থেকে কিন্তু এখনও আগুন হচ্ছে এবং সেটাই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। সেটা কিন্তু আমরা একটু আগেও দেখলাম যে ভেতরের অংশ থেকে যে বাইরে কিন্তু মাঝে মাঝে আমরা দেখছি যে পানির যে ছিটা সেটা কিন্তু আসছে ভেতর থেকে, যেহেতু পানি দেয়া হচ্ছে। এবং যেই জায়গাগুলোতে আমরা দেখেছিলাম যে এখনও দেখতে পাচ্ছি যে কালো হয়ে আছে, অর্থাৎ পুড়ে যেখানে আসলে কয়লার মতো হয়ে গেছে, সেই জায়গাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো অংশটাতে প্রায় সময় কিন্তু তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন যে কোনো ধরনের যেন ভেতরে আগুন অবশিষ্ট না থাকে, এবং সেই নির্দিষ্ট ওই 3টি স্পট এবং জায়গা এবং ওই পাশে সিঁড়ি ঘরের মতো যে জায়গাটা ছিল সেখানেও আমরা প্রথমে এসে দেখেছি যে সেই জায়গাগুলোতে কিন্তু আলাদা বিশেষ গুরুত্ব দিয়ে সেখানের ভেতরের কী অবস্থা সেটা কিন্তু তারা চেষ্টা করছেন। এবং তার পরবর্তী সময়ে তারা কিন্তু দেখছেন যে আসলে কতটুকু কি অবস্থায় তারা তাদের কাজ শেষ করছেন। তো যেমনটা বলছিলাম যে এখনও পর্যন্ত যেহেতু 8:05 আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আশপাশে যারা অবস্থান করছেন তারাও অনেকে সরে যাচ্ছেন, যারা কাজ করতে এসেছিলেন এখানে তাদের কর্মস্থলে। তো সার্বিক পরিস্থিতিতে তারা আসলে তাদের জায়গা থেকে সর্বোচ্চটাই চেষ্টা করেছেন কাজে আসার, এবং যারা ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন তারাও কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখনও পর্যন্ত হতাহতের ঘটনা না থাকলেও নথিগত জায়গা থেকে সেই ক্ষতিটা কতটুকু পুষিয়ে ওঠা সম্ভব হবে সে পরবর্তীতে আমরা জানতে পারবো পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে, এবং কত সদস্যের তদন্ত কমিটি গঠিত হচ্ছে সেই তথ্য আমরা যত দ্রুত পাবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি ছিলাম সচিবালয়ে, আগুনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। যাচ্ছি আন্তর্জাতিক সময়। আরও থাকছে
ফ্রান্সের আল্পস পর্বতমালায় আটকে পড়া ৩৪৭ জনকে উদ্ধার। ক্যানারি দ্বীপ থেকে অন্তত ৬০ অভিবাসন প্রত্যাশীকে নিরাপদে সরিয়ে নিল স্পেনের কোস্টগার্ড। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ধীরে ধীরে বাসিন্দারা ফিরতে শুরু করলেও ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। এ অবস্থায় দেশটির ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা উঠে নেয়ার আহ্বান জানিয়েছে কাতার। সিরিয়ায় বসবাসরত কুর্দিরা সংঘাতের পথ না ছাড়লে তাদের মৃত্যু সুনিশ্চিত বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে গোলান মালভূমিতে এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলের সামরিক কার্যক্রম। দলে দলে ফিরছেন সিরিয়ার বাসিন্দারা। আসাদ সরকারের পতনে নিরাপদে পা ফেলছেন নিজ ভূমে। যদিও এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি যুদ্ধবিধ্বস্ত এই দেশ। আসাদ শাসনামলে দেশের অর্থনীতিতে ছিল নাজুক পরিস্থিতি। এবার ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও। বিশেষ করে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর নিরাপত্তার অভাবে সিরিয়া থেকে পালিয়ে গেছেন অনেক ডাক্তার এবং নার্স। সরঞ্জামের অভাব তো বটেই, দেখা দিয়েছে কর্মী সংকটও। এ অবস্থায় নতুন প্রশাসন ক্ষমতা নেয়ার পর দামেস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে কাতার। নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সোমবার সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে কাতারের রাষ্ট্রদূতের আলোচনার পরই এই ঘোষণা দেন তিনি। এদিকে ইসরায়েলি সামরিক কার্যক্রম থেকে স্বস্তি মিলছে না সিরিয়াবাসীর। গোলান মালভূমির বাফার জোনে এখনও অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর কার্যক্রম। নতুন প্রশাসন যেখানে দেশ করার কাজে ব্যস্ত, সেখানে সাধারণ সিরিয়াবাসীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলিদের কর্মকাণ্ড। এছাড়াও রয়েছে কুর্দিদের মাথা চারা দিয়ে ওঠার আশঙ্কা। যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, কুর্দিরা অস্ত্র না ছাড়লে তাদের মৃত্যু সুনিশ্চিত। দ্রুতই সিরিয়ায় তুরস্কের দূতাবাস স্থাপন করা হবে বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হলে কানাডার ওপর থেকে শুল্কের বোঝা কমে যাবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পানামা খালের নিরাপত্তায় অবৈধভাবে চীনের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে ভেদাভেদ ভুলে নাগরিকদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বড়দিন উপলক্ষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ভিন্নধর্মী শুভেচ্ছা বার্তা দেন। তার দেয়া বেশ কিছু বিতর্কিত বক্তব্য ঘিরেই ছিল এই শুভেচ্ছা বার্তা। প্রথমে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে একটি ছবি দিয়ে বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান। এই ছবি পোস্টের পরপরই ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জো বাইডেনের কড়া সমালোচনার পাশাপাশি পানামা খাল গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বামপন্থীদের উম্মাদ উল্লেখ করে জানান, তাদেরকে বাইডেনের মতো একজন অযোগ্য নেতাই ক্ষমা করতে পারবেন। বাইডেনের নির্দেশে যে ৩৭ জন অপরাধীর মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে, তাদের বড়দিনের শুভেচ্ছা বার্তার পরিবর্তে নরকে যেতে বললেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি আরও লিখেন, বাইডেনের মতো একজন ঘুমন্ত প্রেসিডেন্টই খুন ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত অপরাধীদের দণ্ড কমাতে পারেন। পানামা খালের নিরাপত্তায় চীনের সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তার অভিযোগ, অবৈধভাবে চীনা সেনারা পানামা খালের আশেপাশে অবস্থান করছে। সিরিজ পোস্টে আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দেন। বলেন, শুল্কের চাপ কমে যাওয়ার পাশাপাশি ব্যবসা, সামরিক ক্ষেত্রেও কানাডার ব্যাপক উন্নতি হবে। গ্রিনল্যান্ডের মালিকানার আশাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ক্রিসমাসের সাজসজ্জা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সব নাগরিককে জাতিগতভাবে সংঘবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ, বিপর্যস্ত জনজীবন। বৃষ্টিপাতে নয়াদিল্লিতে কমেছে বায়ু দূষণ। জম্মু কাশ্মীরে আরও তুষারপাতের পূর্বাভাস। জাপান এয়ারলাইন্সে সাইবার হামলায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যাঘাত দেখা দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হওয়া এই হামলা চালানো হয়। সামাজিক মাধ্যম এক্সে খবরটি নিশ্চিত করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। জাপান এয়ারলাইন্সের এক মুখপাত্র সাইবার হামলার কথা জানালেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বিলম্ব বা বাতিলের খবর নিয়ে কোনো তথ্য প্রদান করেনি। ভারতের জম্মু কাশ্মীরে তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে রাজধানী নয়াদিল্লি সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে শীতের প্রকোপ বেড়েছে। বৃষ্টিপাতের কারণে নয়াদিল্লিতে বায়ু দূষণ কমলেও শীতে বিপর্যস্ত জনজীবন।
চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। এদিকে জম্মু কাশ্মীরে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। অবশেষে কিছুটা হলেও তীব্র বায়ু দূষণ থেকে মুক্তি মিলেছে নয়াদিল্লিবাসীর। শহরের বায়ু দূষণ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে জেঁকে বসেছে তীব্র শীত। বুধবার ভারতের জম্মু কাশ্মীরে তুষারপাত ও বৃষ্টি হওয়ায় তার প্রভাব পড়েছে ভারতের উত্তরাঞ্চল জুড়ে। রাজধানী নয়াদিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ কয়েকটি জায়গায় শীতের প্রকোপ বেড়েছে। ঠান্ডা নিবারণে অনেকে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন। শীত বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। ব্যাহত হচ্ছে তাদের কাজকর্ম। বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা কমেছে, শীত পরিস্থিতির অবনতি হচ্ছে। পুরো শহর কুয়াশায় ঢেকে আছে, খুব কষ্ট হচ্ছে। খুব শীত, বিশেষ করে সকালে উষ্ণতা পেতে চা পান করি। চা খেয়েই আমাদের দিন শুরু হয়। শীতের তীব্রতার কারণে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট প্রায় জনশূন্য থাকছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে বরফে ছেয়ে আছে জম্মু কাশ্মীর। লেকের পানি পর্যন্ত জমে যাচ্ছে। তুষারপাতের কারণে অঞ্চলটিতে পর্যটকদের আনাগোনা বাড়লেও বাসিন্দাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আরও তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। রাইসা জান্নাত, সময় সংবাদ। ক্যানারি দ্বীপ থেকে 60 জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের উপকূলীয় রক্ষী। বুধবার ক্যালোনি দ্বীপে অন্তত 5টি কাঠের নৌকার অস্তিত্বের খবর পায় কর্তৃপক্ষ। এ সময় উপকূলীয়দের তৎপরতায় 60 জন পুরুষ ও 4 জন নারী অভিবাসন প্রত্যাশী সহ একটি নৌকার সন্ধান পাওয়া যায়। জরুরি পরিষেবা জানায় এল হিরোর কাছে আরও 3টি নৌকা এবং টেনেরিফে দ্বীপের কাছে 40 জন অভিবাসন প্রত্যাশী সহ একটি নৌকার খোঁজ পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছরের তুলনায় এবছর দেশটিতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা 18.6% বৃদ্ধি পেয়েছে। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।